সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সৈয়দা কুমকুম খায়ের, প্রভাষক সমাজবিজ্ঞান, আনোয়ারা সরকারি কলেজ, চট্টগ্রাম। আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং অনলাইন ক্লাসগুলোর সাথে যুক্ত। আজকে আমি আলোচনা করব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। এই অধ্যায় শেষে তোমরা জানতে পারবে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি সম্পর্কে বর্ণনা করতে পারবে, বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা বর্ণনা করতে পারবে, বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। অর্থাৎ এই অধ্যায়ে তোমাদের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশি সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা। কোভিড-19 এর কারণে যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে, 2021 এবং 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের, তোমাদের 21 এবং 22 দুই সনের পরীক্ষার্থীদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি রয়েছে। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পত্র। সমাজবিজ্ঞান প্রথম পত্রে আলোচনা করেছিলাম সমাজবিজ্ঞান চর্চার পত্র, বাংলাদেশে না শুধুমাত্র সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। ওখানে আমরা দেখেছি যে গ্রিক পণ্ডিত প্লেটো, এরিস্টটল থেকে শুরু করে সমাজবিজ্ঞানের সমাজ চিন্তায় উদ্ভাবনের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মধ্যযুগের বিখ্যাত মুসলিম চিন্তাবিদ ইবনে খালদুন সমাজ চিন্তার বিকাশের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। অনেকের মতে তিনি সমাজবিজ্ঞানের প্রকৃত জনক, কিন্তু ফরাসি সমাজ চিন্তাবিদ অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয়, কারণ তিনি 1839 সালে তিনি প্রথম সমাজবিজ্ঞান সোশিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন। সমাজবিজ্ঞান বিকাশ বা চর্চার ক্ষেত্রে প্লেটো, এরিস্টটল, সেন্ট সাইমন, অগাস্ট কোত, ম্যাকিয়াভেলি, হার্বার্ট স্পেন্সার, এমিল ডুরকেইম, ম্যাক্স ওয়েবার আরও অনেক সমাজচিন্তাবিদদের অবদান রয়েছে, যেটা তোমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রে সমাজবিজ্ঞানের উৎপত্তি, পটভূমি ও বিকাশ সম্পর্কে আমি একটি ক্লাস নিয়েছিলাম তোমাদের। যারা ক্লাসটি করোনি, তোমরা আমার চ্যানেলে গেলে ক্লাসটি পাবে। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ভূমিকা। 19বিংশ শতকের মধ্যভাগে পৃথিবীর ইতিহাসে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের ফলে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল। এই দুটো ঘটনার কারণে বিভিন্ন সমস্যার উদ্ভব হয়েছিল। এই সমস্যাগুলো সমাধানের কারণেই সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়েছে। সমাজবিজ্ঞান একটা মানবতাবাদী বিজ্ঞান, কারণ মানুষের আশা, আকাঙ্ক্ষা ও সামাজিক প্রয়োজনের আলোকেই কিন্তু সমাজবিজ্ঞানের বিকাশ ধারাটা প্রবাহিত হচ্ছে। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের শাখাগুলোর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠতম একটা বিজ্ঞান। যদিও মানব সভ্যতার ইতিহাস যখন থেকে সমাজ নামক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে, তখন থেকেই কিন্তু চিন্তাশীল ও প্রজ্ঞাবান ব্যক্তিরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিল। কিন্তু জ্ঞানের একটা স্বতন্ত্র শাখা হিসেবে 19বিংশ শতকের আগে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়নি। ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লবের ফলাফল হিসেবে সমগ্র ইউরোপে যখন সমাজ জীবনে যখন একটা অস্থিরতা ছড়িয়ে পড়েছিল, তখন সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা নির্দেশনা প্রদান করা সামাজিক বিজ্ঞানের প্রচলিত শাস্ত্র যেমন রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এগুলোর পক্ষে সম্ভব ছিল না। তখন ফরাসি দার্শনিক হেনরি সেন্ট সাইমন একটা নতুন সামাজিক বিজ্ঞান প্রতিষ্ঠার প্রস্তাব করেন। অগাস্ট কোত ছিলেন সেন্ট সাইমনের ছাত্র, সুযোগ্য অনুসারী, যিনি প্রথম সমাজবিজ্ঞান সোশিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন। সেন্ট সাইমনের পথ অনুসরণ করে কিন্তু তার সুযোগ্য অনুসারী অগাস্ট কোত 1839 সালে সর্বপ্রথম সমাজের বিক্ষিপ্ত চিন্তা ও তথ্যসমূহকে একটা বিশেষ বিজ্ঞানের অধীনে এনে জ্ঞানের একটা স্বতন্ত্র শাখা হিসেবে সমাজবিজ্ঞানের ভিত্তি এবং দৃষ্টিকোণ তৈরি করেন, আর এর নামকরণ করেছিল সোশিওলজি। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি আমরা যদি দেখি যে বাংলাদেশের মানব সভ্যতার ইতিহাসটা অনেক আগে, সুপ্রাচীনকালে। অনেকের মতে এখানে মানব সভ্যতা শুরু হয়েছিল প্রায় 4000 বছর আগে। ইউরোপের মতো বাংলাদেশের সমাজবিজ্ঞানের চর্চার একটা পটভূমি রয়েছে, যদিও বা সেটা ইউরোপের মতো না, কারণ ইউরোপের সমাজ বিকাশের মূলেই ছিল শিল্প বিপ্লব এবং শ্রেণীদ্বন্দ্ব সহ বহু ঘটনা। বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে এই ধরনের কোনো সামাজিক চাহিদা না থাকলেও ইউরোপের সমাজবিজ্ঞানের ধ্যান ধারণা বাংলাদেশের সমাজবিজ্ঞানকে প্রভাবিত করেছিল। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি যদি আমরা একটু দেখি, তাহলে দেখবে যে সেখানে ইউরোপের সমাজবিজ্ঞানের ধ্যান ধারণা, ব্রিটিশ উপনিবেশিকবাদ, ভারত পাকিস্তানের সমাজবিজ্ঞান চর্চা,
বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা, এই সব কিছু একসাথে মিলে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমিটা তৈরি হয়েছিল। অর্থাৎ তোমরা দেখবে যে ব্রিটিশ উপনিবেশবাদ সমাজবিজ্ঞান বিকাশ ও চর্চার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রেখেছিল। 1757 সালে পলাশী যুদ্ধের পরে, পলাশী যুদ্ধে ইংরেজদের জয়লাভের মাধ্যমে এই উপমহাদেশে কিন্তু ব্রিটিশ শাসন শুরু হয়। 1757 খ্রিস্টাব্দে থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর ব্রিটিশরা এই উপমহাদেশে শাসন করেছিল। এই উপমহাদেশের সমাজ কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা পরিবর্তন ঘটিয়েছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন ইংরেজ শাসনামলে আমরা দেখতে পাই। ইংরেজ শাসনের উদ্যোগেই ভারতীয় উপমহাদেশে 1857 সালে কলকাতা, মাদ্রাজ ও বম্বে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। তাছাড়া 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ শাসনামলে। ব্রিটিশ শাসকরা ভারতবর্ষ মানুষের পেশা, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক জীবন সম্পর্কে সম্পূর্ণভাবে জানত না। তখন তারা তাদের শাসন প্রতিষ্ঠার জন্য এই সময় তারা বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা, সংস্কৃতি, অর্থনীতি, ধর্মসহ নানা বিষয়ের উপরে তথ্য সংগ্রহ করে। এই পরবর্তী সময়ে এইসব সংগ্রহিত তথ্যগুলো প্রতিবেদন, পুস্তক, জার্নালে প্রকাশিত হয়। প্রকাশিত এইসব প্রতিবেদনগুলোই কিন্তু একসময় দেখা যায় পুস্তক এবং জার্নাল এই উপমহাদেশের সমাজ চর্চার পথটাকে আরও উন্মুক্ত করেছিল। বিভিন্ন জার্নাল এবং পুস্তকের মধ্যে তখনকার বিভিন্ন সমাজের সমস্যা, বৈষম্য, অধিকার, বঞ্চনা সহ বহু তথ্য প্রকাশের মাধ্যমে বিভিন্ন এগুলোকে আরও স্পষ্ট করে দিচ্ছিল এবং সমাজ বিজ্ঞান জ্ঞান চর্চা থেকে মানুষ আকৃষ্ট হয়েছিল। মানুষ আস্তে আস্তে অধিকার সম্পর্কে সচেতন হয়েছিল সমাজে। সেই জন্য তারা কি করছে, সমাজ বিজ্ঞান চর্চার পথটাকে আরও সুগম করে তুলেছে। 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানের অধ্যয়নের মাধ্যমে কিন্তু শুরুর মাধ্যমে বাংলাদেশি সমাজবিজ্ঞানের এবং তার গবেষণার প্রাথমিক সূত্রপাতটা ঘটে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ একটা নতুন অধ্যায় রচিত হয়েছিল। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের সমাজবিজ্ঞান চর্চাটা আনুষ্ঠানিকভাবে একটা পথ সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে 1955 সালে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান শিক্ষার কার্যক্রমটা শুরু হয় এবং 1957 সালে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান একটা আলাদা স্বতন্ত্র বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা যদি ভারতীয় উপমহাদেশের সমাজচিন্তার ইতিহাস দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখবে যে ভারতীয় উপমহাদেশের সমাজচিন্তার ইতিহাসটা প্রায় 2000 বছর পুরনো। ভারতীয় উপমহাদেশের সমাজচিন্তা সম্পর্কিত প্রথম আলোচনাটা দেখা যায় কৌটিল্যর অর্থশাস্ত্রে। মৌর্য যুগের এক কূটনীতিবিদ কৌটিল্য প্রথম অর্থশাস্ত্রে তার সামাজিক কর্মকাণ্ড পরিচালনার কলা কৌশল সম্পর্কে আলোচনা করেছিল। প্রাচ্য সামাজিক বিজ্ঞানের অগ্রদূত বলা হয় এই কৌটিল্যকে। আবার বুদ্ধের দার্শনিক বৎসায়নে কামসু এই গ্রন্থটিতে বিবাহ, পারিবারিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তারপরে এইভাবে সুলতান মাহমুদের সভা সনদ ও পারস্য পণ্ডিত আবু রায়হানের আল-বেরুনির ভারত তথ্য। গুপ্ত যুগের পরে ইতিহাসে দেখা যায় যে মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছিল। এর শুরুতে পারস্যের বিখ্যাত পণ্ডিত আল-বেরুনির জ্ঞান এবং বিজ্ঞান সম্পর্কিত দর্শন চর্চার ক্ষেত্রে ভারতবর্ষে একটা বিরাট পরিবর্তন আমরা দেখতে পারি। ভারতীয় সমাজ কাঠামো সম্পর্কে তিনি, বিশেষ করে ভারতীয় হিন্দু সমাজ সম্পর্কে তিনি গভীর পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করেছিলেন। তিনি হিন্দু সম্পর্কে গভীর পর্যালোচনা আজও কিন্তু বিস্ময়ের ব্যাপার। তাছাড়া 16 শতকের আইনে আকবরী, আকবরনামা ভারতীয় সমাজ সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায়। সৈয়দ গোলাম হোসেন খানের সিয়ারুল মুক্তাদিন গ্রন্থে তৎকালীন বাংলাদেশের সামাজিক অবস্থা ও ঘটনাবলীর বর্ণনা পাওয়া যায়। তাছাড়া বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের সমাজ, সংস্কৃতি এবং পরিবেশ সম্পর্কে বিবরণ পাওয়া যায়। মুঘল, পাঠান, শেখ, লোধি, খলজি প্রভৃতি বংশের শাসনামলের বাংলার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তন সম্পর্কে এগুলো সমাজ বিজ্ঞানের মূল উপযোগ্য বিষয় হিসেবে কাজ করে। ইংরেজ আমলে স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে রয়্যাল অ্যাসথেটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের সমাজ চর্চার প্রাতিষ্ঠানিক সূত্রপাত হয়েছিল। 19 শতকের শেষের দিকে স্কটিশ ইতিহাসবিদ উইলিয়াম উইলসন হান্টার সম্পাদনায় গ্রন্থ দ্য ইম্পেরিয়াল গ্যাজেটার 1881 প্রকাশিত হয়। ওই গ্রন্থটার মধ্যে ব্রিটিশ শাসনামলে বাংলার সাথে ভারতের অন্যান্য অঞ্চলের যে পার্থক্য, বিশেষ করে ভূমি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। ব্রিটিশদের পাশাপাশি বাঙালি বুদ্ধিজীবীরাও কিন্তু এক্ষেত্রে বিভিন্ন নানা রচনা
আমরা দেখতে পাই সমকালীন সমাজচিত্রগুলো ফুটে উঠেছিল এগুলোর মাধ্যমে। এই রচনাগুলোর মধ্যে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোকরহস্য, সাম্য, রামকমল সেনের নীতিকথা, হিতোপদেশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোধোদয়, বজ্রবিলাস, অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, ভূদেব মুখোপাধ্যায়ের সামাজিক প্রবন্ধ ইত্যাদি গ্রন্থে সমাজ বিশ্লেষণের আমরা প্রচেষ্টা দেখতে পাই। পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বিনয় কুমার সরকার দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশিওলজি, সোশিওলজি অফ রেস, কালচার অ্যান্ড হিউম্যান প্রোগ্রেস ইত্যাদি গ্রন্থ রচনা করেন, যা বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পথ থেকে সুগম করেছিল। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার আনুষ্ঠানিক সূত্রপাত হয়েছিল। 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজকে কেন্দ্র করে একটা বুদ্ধিজীবী গোষ্ঠীর বিকাশ ঘটে, যার নাম ছিল শিক্ষা গোষ্ঠী। মুক্ত চিন্তা এবং প্রগতিশীলতার চর্চাকারী এই গোষ্ঠীর কর্ণধার ছিলেন কাজী মোতাহির হোসেন, কাজী আব্দুল ওদুদ এবং আবুল হোসেন। এই শিক্ষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত লেখকদের রচনা বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিল। তখন 40-এর দশকের বাঙালি জাতীয়তাবাদী লেখক রাধাকমল মুখার্জি, ডি.এন. মজুমদার, নিলয় কুমার বসু এবং বিনয় কুমার সরকার বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল। তাছাড়া কিছু মার্ক্সবাদী লেখক যেমন এম.এন. রায়, মোজাফফর আহমেদ, সুশোভন সরকার, গোপাল হাওলাদার, নরহরি কবিরাজ প্রমুখ চিন্তাবিদ বাংলার সমাজ এবং সংস্কৃতি বিষয়ে অনেক আলোচনা সমালোচনা করেছিলেন এবং সমাজ পরিবর্তনের কথা তারা ভেবেছিলেন। তাদের মাধ্যমে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি নির্মিত হয়েছিল। ইউরোপ এবং আমেরিকাতে সমাজবিজ্ঞানের উদ্ভব এবং বিকাশের কারণে সারা বিশ্বব্যাপী সমাজবিজ্ঞানের বিস্তার লাভ করেছিল। তারই ধারাবাহিকতায় ভারতীয় উপমহাদেশে বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বিষয়ের পাঠ্যসূচিতে সমাজবিজ্ঞানের বিভিন্ন প্রত্যয়গুলো অবতারণা করা হয় এবং ক্রমে কোর্স হিসেবে এগুলো অন্তর্ভুক্তি লাভ করে। পরবর্তীকালে 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে সমাজবিজ্ঞান বিভাগ চালুর পর থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয় সমাজবিজ্ঞানের পথ চলা। বিশ্ববিদ্যালয়ে তারপর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজগুলোতে সমাজবিজ্ঞান বিষয়ের অন্তর্ভুক্তি ঘটে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা। বাংলাদেশের এই সমাজবিজ্ঞানের বিকাশ ধারাতে বেশ কয়েকজন সমাজবিজ্ঞানী বিশেষ অবদান রেখেছেন, আমরা তাদের সম্পর্কেও জানব। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, ধন্যবাদ।